কাজ সৃজার। খাওয়া দাওয়ার পর আত্মীয় স্বজনদের বিদায় জানিয়ে সব গুছিয়ে বসতে বসতে রাত 8টা বেজে গেল। টাটকা রজনীগন্ধায় সাজানো বাবার ছবিটার দিকে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল সৃজা। বাবার বয়স কম হয়নি, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গত 1 বছর ধরেই। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে চলে গিয়েও বেঁচে গিয়েছেন মানুষটা। তবুও বাবা তো। বুকের ভেতরটা চিনচিন করে ওঠে সৃজার। আচ্ছা, দাদারাও কি এমন হচ্ছে, নাকি একটা ঘর আর বাথরুম দখল করে থাকা লোকটা চলে গিয়ে ওদের সব যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দিয়েছে বলে হাঁপ ছেড়ে বেঁচেছে? কে জানে। সৃজার মনে পড়ে বাবা মারা যাওয়ার দিন ঘোষাল কাকুর কথাগুলো। রবিবার বাবাকে শ্মশানে গিয়ে যাওয়ার পর বাড়ি যখন প্রায় ফাঁকা ফাঁকা, তখন ঘোষাল কাকু সৃজাকে বলেছিলেন, শেষ কটা দিন বাবাকে নিজের ঘরে নিয়ে গেলেই ভালো করতিস মা। লোকটা রোগ ভোগের সঙ্গে এতটা মানসিক কষ্ট নিয়ে গেল, অথচ ওই অঘোরদায়ী ছেলে বলতে অজ্ঞান ছিল। ছেলের পড়াশোনা, চাকরি আর বিয়েতে সর্বস্ব ঢেলে দিল। আর সেই ছেলেই শেষ বয়সে একটু ভালো করে দেখাশোনা করলো না। নোংরা বিছানায় প্রায় না খেয়ে গোঙাতো লোকটা, কেউ উকি পর্যন্ত দিত না। বিছানা নোংরা করে ফেলতো বলে তোর বৌদি কতদিন তেরে মারতে পর্যন্ত গেছে জানিস? সৃজা আকাশ থেকে পড়ল ঘোষাল কাকুর কথাগুলো শুনে। কখনো বৌদি বা দাদার কথায় বোঝা যায়নি যে বাবাকে ওরা অযত্ন করছে বা বিরক্ত হচ্ছে। অবশ্য বুঝলেও সৃজার বিশেষ কিছু করার ছিল না। শ্বশুরবাড়িতে যেখানে ওর পজিশনটাই টোলমলে ছিল, সেখানে বাবাকে নিয়ে গিয়ে রাখার কথা ভাবতো কোন সাহসে? বললেই শুভম অবধারিতভাবে বলতো, অত বড় বাড়ি, মায়ের সোনা গহনা, ব্যাংক ব্যালেন্সের বেলায় দাদা নিল, আর কর্তব্যের বেলায় মেয়ে জামাই। সৃজার নিজের কোনো উপার্জন নেই যে প্রতিবাদ করবে। মনে পড়ে বাবার দেহ তখনও ঘরে শোয়ানো, বাইরে সবাই তৈরি হচ্ছে। এমন সময় একমাত্র ভাইপো টুবলু বলে উঠল, ও মা, দাদু সত্যি সত্যি মরে গেছে তো? আগেও তো কতবার মনে হয়েছিল বাঁচবে না বাঁচবে না, ঠিক বেঁচে গেছিল আবার। এবার সেরকম কিছু হবে না তো? ইস, ঘরটায় কি বাজে গন্ধ। শোকের মাথায় তখন সৃজা কিছু মনে করেনি। ভেবেছিল 9 বছরের ছেলে অত শত না বুঝেই বলে হয়তো ফেলেছে। কিন্তু এখন বুঝতে পারছে মা বাবার আলোচনা থেকেই অতটুকু ছেলে শিখেছে। শুধু ঘোষাল কাকু নয়, পাড়ার প্রতিবেশী অনেকেরই চাপা আলোচনায় বুঝতে পারল বিপত্নিক মানুষটাকে ছেলে বৌমা একেবারে যত্ন করেনি, তার মৃত্যুর অপেক্ষাতেই ছিল। অথচ দাদা বৌদির জন্য সব কিছু উজাড় করে দেওয়া মানুষটার এটাই প্রাপ্য ছিল না। মেয়ে হিসাবে চতুর্থীর কাজ শ্বশুরবাড়িতে সেরে নিয়েছে সৃজা। বাবার শ্রাদ্ধ সহ্য করতে পারবে না বলে সেদিনও গেল না। কিন্তু নিয়ম ভঙ্গের দিন না গেলে অনেক রকম কথা শুনতে হবে, তাই বাধ্য হয়ে যেতে হলো। বাড়ির সামনে টোটো দাঁড়াতেই সৃজা দেখল উঠোন ছাদ জুড়ে বিরাট প্যান্ডেল। বৌদি এসে ওকে ঘরে ডেকে নিয়ে গেল। মিনিট 10-এর মধ্যেই বৌদি লুচি আর আলুর দম নিয়ে এসে বলল, কেমন বানিয়েছে, খেয়ে দেখো একবার। ওহ, আমার তো কদিন ওইসব হাববিস্সি খেয়ে খেয়ে আধমোড়া অবস্থা হয়ে গেছিল। আলুর দমটা খেয়ে তবে মুখটা ছাড়লো। আর কতদিন চুলে তেল শ্যাম্পু করিনি, আজ শ্যাম্পু করে বাঁচলাম। দেখি রবিবার গিয়ে একটু স্পা করে আসবো। তেল দেওয়া যাবে না, চুল আঁচড়ানো যাবে না, এইসব ফালতু নিয়ম কারা যে করেছিল কে জানে। বৌদির কথাগুলো শুনে সৃজাও ভাবল, সত্যিই তো, এইসব লোক দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি নিয়ম পালনের কোনো অর্থ হয় না। শখ পালন মন থেকে আসে। অনিচ্ছে বা বিরক্তি নিয়ে কোনো মানুষকে শ্রদ্ধা জানানো যায় না, সে নিয়মের কোনো মানেও হয় না। তারপর বৌদি ছেলেকে ডেকে বলল, এই টুবলু, কি একটা মেরমেরে জামা পরে আছিস রে তুই? বাড়ি ভর্তি লোক, মামার বাড়ি থেকে যে লাল গেঞ্জিটা ঘাটে উঠতে দিয়েছে ওটা গিয়ে পর। আরে বুড়ো দাদু ঠাকুরমার শ্রাদ্ধে নাতি নাতনিদেরই তো আনন্দ। সৃজার গলা দিয়ে আর খাবার নাম ছিল না। শোকের তো কোনো বয়স হয় না। কোনো শ্রদ্ধানুষ্ঠান আনন্দের হতে পারে? নিজের বাবা মা না হলেও এভাবে কি বলা যায়? দুপুরে বাবার ফাঁকা ঘরটায় মেঝের উপর বসেছিল ও চুপ করে।
শেষবারের মতো বাবার গন্ধটা আঁচলে শুষে নিতে চাইছিল। এমন সময় রাস্তায় ঘোষাল কাকুর গলায় শুনতে পেল। কাকু কাকে যেন বলছেন। ওহ, বাবার কাজ কিভাবে করতে হয় দেখিয়ে দিল সৃজন। 5 রকম মাছ, অগরদার পছন্দের সবকটাই আইটেম করেছে। 600 টাকা পার হেড প্লেট। মুখের কথা নাকি? এরকম খরচা করার দর আছে? অন্যজন উত্তর দিলেন, আর রান্নাও হয়েছিল তেমন। 3টে স্পেশাল রাঁধুনি এনেছিল। সত্যি অগরদার ছেলে খুব ভালো। সৃজা শুনে থ হয়ে গেল। 10 দিন আগের বলা কথাগুলো, 5 রকম মাছ আর 3 রকম মিষ্টি তাহলে ভুলিয়ে দিল। যে চলে যায় সত্যি তার আর দাম থাকে না, শুধু যারা বেঁচে থাকে তাদেরই দাম থাকে। সত্যি তাহলে মানুষ খেতে পেলে সব ভুলেই যায়। মানুষের এত দ্রুত গতিতে পরিবর্তন দেখে সৃজা কাঁদতেও ভুলে যায়। বিকেলের আগে আগে দাদা একটা থালায় খাবার সাজিয়ে এনে সৃজার সামনে ধরে বলল, বুনু, পাবদা মাছটা খেয়ে দেখ। বাবা মারা যাওয়ার পরের দিনই স্পেশাল করে অর্ডার দিয়ে রেখেছিলাম আগে থাকতে। আর বাবার কাজে দই ইলিশ রঘুকে দিয়ে রান্না করাবো ঠিক করেই রেখেছিলাম। টেস্ট করে দেখ একবার। ওগাছ হলো আঁচল গুছিয়ে উঠে সৃজা বাবার ছবিটা বুকে নিয়ে বলল, এ তো রান্নার গন্ধে বাবার বদহজম হবে রে। বহুদিন তো ভালো মন্দ পাইনি, এখন আর সহ্য হবে না। ওসব বরং তোরাই খাস। আমি বাবাকে নিয়ে গেলাম। আর হ্যাঁ, এখনে তো আয়োজন না করে বেঁচে থাকতে একটু যত্ন করে ভালোবেসে যদি জল বাতাসাটুকু মানুষটাকে দিতিস, তাহলে তোর খানিকটা পুণ্য হতো। মরা গাছে জল ঢাললে কি আর গাছ বাঁচে? সত্যি বাবা মা বেঁচে থাকে সামর্থ্য অনুযায়ী তাদের যত্ন করুন, ভালোবাসুন। আমরাও একদিন বৃদ্ধ হব, অথর্ব হব, আমাদেরও এই দিনটা আসবে। তাদের উপর বিরক্ত হওয়ার আগে নিজের ভবিষ্যৎ ভাবুন। রক্ত মাংসের ভগবান দুটিকে অবহেলা করে দেশশুদ্ধ লোককে পেট পুড়ে খাওয়ালে তো হয়তো বদনাম ঘোচাতে পারবেন, কিন্তু পাপ মুছতে পারবেন না। যে বাবা মা না খেয়েও সন্তানকে খাইয়ে তৃপ্তি পান, সেই বাবা মাকেই বৃদ্ধ বয়সে দুমুঠো খাবারের জন্য চোখের জল ফেলতে হয় কেন? ভাই বোনেদের মধ্যে বাবা মা ভাগের হয়ে যায়, কিন্তু বাবা মা তো সব সন্তানকে সমান আদর যত্ন দিয়েই বড় করেন। পৃথিবীর চেনারেন যে দুটো মানুষ, এই দুটো মানুষের ভার এত বেশি মনে হয় কেন? সন্তানদের কাছে এত বেশি মনে হয়। নিজেরাও তো সন্তানের বাবা মা। ভেবে দেখবেন, এমন দিন ভবিষ্যতে ঘুরে আপনার ঘরেও আসবে না তো?